দর্শক আপনাদের আমন্ত্রণ জানাবো আই ডেস্কে। শুরুতেই শিরোনাম। হামলার দুদিন আগেই পেহেলগামে অবস্থান নেয় সন্ত্রাসীরা, দাবি নয়াদিল্লির। প্রতিবেশীর সাথে বন্ধ আকাশ সীমা, আগ বাড়িয়ে যুদ্ধে জড়াবে না পাকিস্তান। সীমিত পরিসরে ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কা, জড়িয়ে যেতে পারে চীন। মত বিশ্লেষকদের, প্রভাব পড়তে পারে সীমান্ত অঞ্চলে। উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, মধ্যাঞ্চলের আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। দিশেহারা পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা চাইলেন নেতানিয়াহু। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুদিন আগে থেকেই বৈশারণ উপত্যকায় আশ্রয় নিয়েছিল হামলাকারীরা, এমন দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। হামলার পরিকল্পনায় জড়িত একজনকে জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে এসেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা 15 এপ্রিল পেহেলগামে পৌঁছে নজরদারি চালায় অন্তত 4টি স্থানে, এবং এই জায়গাগুলোর মধ্যে বৈশারণ উপত্যকা ছাড়াও ছিল অরু ভ্যালি, স্থানীয় অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতাব ভ্যালি। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে শেষ পর্যন্ত বাকি 3টি স্থানে ব্যর্থ হয় হামলার চেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেছে। এখন পর্যন্ত হামলার সহায়তায় অভিযোগে প্রায় 20 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, আর বাকি সবাই গোয়েন্দা নজরদারিতে রয়েছে। গোয়েন্দা সংস্থার দাবি, নিষিদ্ধ সংগঠন হুরিয়াত কনফারেন্স ও জামাত ই ইসলামীর সহায়তায় এই হামলা পরিচালিত হয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান, তবে ভারত পরিস্থিতি উস্কে দিলে এর কড়া জবাব দেবে ইসলামাবাদ। কাশ্মীর ইস্যুতে যখন পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর উত্তেজনা তুঙ্গে, তখন এই হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এদিকে পেহেলগাম হামলার পর নানা পদক্ষেপ নেওয়া ভারত এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করেছে। টানা 1 সপ্তাহের মতো দুদেশের লাইন অফ কন্ট্রোল এলওসিতে সেনাদের গোলাগুলিও হয়েছে। লাইন অফ কন্ট্রোলে লাগাতার সপ্তম রাত থেমে থেমে গোলাগুলি চলছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই উত্তেজনার আগুনে নিজে থেকে ঘি ঢালতে চায় না পাকিস্তান। নিয়মিত ব্রিফিংয়ে একথা বললেও দেশটির উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নয়াদিল্লি উস্কানিমূলক কিছু করলে বসে থাকবে না ইসলামাবাদ। পাকিস্তান আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না, তবে ভারত উত্তেজনা বাড়ায় এমন কিছু করলে তার কড়া জবাব দেয়া হবে। পেহেলগাম ঘটনার সাথে ইসলামাবাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থেই দিল্লি তার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদিকে এলওসিতে দুদেশের যুদ্ধবিমান নিয়ে উত্তেজনার পর পাকিস্তানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের আকাশসীমা। আপাতত 6 দিন ভারতের আকাশ দিয়ে উঠতে পারবে না পাকিস্তানের নিবন্ধনকৃত, পরিচালিত অথবা লিজ নেওয়া কোনো এয়ারলাইন্সের ফ্লাইট। এমনিতেই কয়েকদিন ধরে ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে দেশটির বিমানগুলো। গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 25 পর্যটক সহ প্রাণ হারান 26 জন। এজন্য ইসলামাবাদকে দায়ী করছে নয়াদিল্লি। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। কাশ্মীর হামলার জবাবে নরেন্দ্র মোদীকে শত্রুদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। খুব দ্রুতই সরকারকে এ সংক্রান্ত প্রস্তুতি শেষ করতে হবে বলেও জানান এই কংগ্রেস নেতা। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাহুল গান্ধী। 26 জন মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই ভয়াবহ হামলার পেছনে কারা জড়িত তাও স্পষ্ট। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর শক্ত জবাব দিতে হবে। সময় নষ্ট করা চলবে না। ভারতের সাথে চলমান উত্তেজনার মাঝে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছে পাকিস্তান। একই সাথে
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্রধান ISI এর বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিককে মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তানের মন্ত্রিপরিষদ। ঘোষণার পর তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ISI এর মহাপরিচালক পদেও তিনি বহাল থাকবেন। ভারত পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনার মাঝে পাকিস্তান প্রশাসনের এমন সিদ্ধান্ত বড় কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ইতিহাসে এই প্রথম পাকিস্তানের ইতিহাসে কোনো ব্যক্তিকে একই সাথে নিরাপত্তা সংস্থার দুটি পদে ক্ষমতাসীন রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। এবার নয়াদিল্লি আর ইসলামাবাদের চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের প্রতি মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরী। জানিয়েছেন, সৌদি আরব, কাতার, আরব আমিরাতের মতো দেশগুলো এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যে কোনো কিছুই ঘটতে পারে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে বন্ধু দেশগুলোর কাছ থেকে মধ্যস্থতার প্রত্যাশা করছি। বিশ্বাস করি কেউ এগিয়ে আসবে, নয়তো ভারত যে কোনো কিছু করে বসবে। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান এই দ্বন্দ্বের জেরে ভারতে পাকিস্তানি বহু অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দিল। উস্কানিমূলক এবং স্পর্শকাতর বার্তা ছড়ানোর অভিযোগে মাহিরা খান, হানিয়া আমির, আলী জাফর সহ আরও বেশ কয়েকজন পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করার পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলায় হওয়া প্রাণহানি নিয়ে শোক প্রকাশ করে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করেন এই অভিনেতা ও শিল্পীরা, এবং সেই জেরেই তাদের অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত প্রশাসন। এর আগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ভারত। সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে, এমনকি এই লড়াইয়ে সরাসরি পাকিস্তানকে সামরিক সমর্থনও দিতে পারে চীন। চিরবৈরী দুই দেশের সামরিক উত্তেজনাকে ঘিরে এমন মত বিশ্লেষকদের। 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত। ইসলামাবাদের এমন মন্তব্যের পর যুদ্ধের শঙ্কা নিয়ে নানান আলোচনা বিশ্লেষণ চলছে। তবে সীমিত কিংবা ব্যাপক যে পরিসরেই সংঘাত হোক না কেন, সীমান্ত অঞ্চলের বেসামরিকদের মাঝে ব্যাপক প্রভাব পড়বে বলে জানান বিশ্লেষকরা। কখনো সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি, আবারও কখনো ফাইটার জেটের ধাওয়া পাল্টা ধাওয়া। পেহেলগাম হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি চিরবৈরী দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। 36 ঘন্টার মধ্যে হামলা করতে পারে ভারত। পাকিস্তানের এমন সতর্কতা জারিকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা। যুদ্ধের সংখ্যা কতটুকু তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক আকারে না হলেও সীমিত পরিসরে লড়াই হতে পারে পাকিস্তান ভারত সামরিক বাহিনীর মধ্যে। পরিস্থিতি বিবেচনায় যা মনে হচ্ছে তা হলো দুই দেশই পুরোদস্তুর যুদ্ধে জড়াবে না, কারণ পাকিস্তান এবং ভারত দুই দেশই পরমাণু অস্ত্র সমৃদ্ধ। তাই খুবই সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে, কিন্তু তারপরও সীমান্ত এলাকার বেসামরিকদের ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়তে হবে। এমনকি যুদ্ধ শুধুমাত্র পাকিস্তান ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এমনটিও বলা হচ্ছে। এক্ষেত্রে জড়িয়ে যেতে পারে চীনও। পরমাণু শক্তিধর দুটি দেশ যুদ্ধে জড়ানোটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে পড়লে চীনেরও নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই, কারণ সামরিকভাবে দুটি দেশই একে অপরের সাথে সম্পৃক্ত। তাই কোনো একটি দেশ সামরিক ঝুঁকিতে পড়লে অপর দেশ তাতে জড়িয়ে পড়বে। যদিও দুপক্ষকে সংযত আচরণের জন্য বারবার তাগিদ আসছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার ফোনালাপ হয়। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, কাশ্মীর ঘিরে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন রুবিও। জয়শঙ্করের সাথে কথোপকথনে পেহেলগামের হামলায় প্রাণহানির ঘটনায় তিনি শোক জানান, আর ভারতের সন্ত্রাস বিরোধী পদক্ষেপে সহযোগিতার কথাও বলেন। পাক প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে পেহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানান পাকিস্তানের প্রতি, এবং দক্ষিণ এশিয়ায় শান্তি নিরাপত্তা নিশ্চিতে দুই দেশকে সম্মিলিতভাবে কাজের আহ্বান জানান তিনি। গুরুত্ব দেন সরাসরি যোগাযোগের উপর। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে উঠছে ইসরায়েল।
মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেছে। জরুরি অবস্থাও জারি করা হয়েছে। লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় অন্তত 10টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেল আবিব প্রধান সড়ক। গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল এখন নিজ দেশেই হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সহায়তাও চেয়েছে। নির্বিচার বোমাবর্ষণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা, যা ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাই ব্যাপকতা বাড়ছে দাবানলের। প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। 2891 একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেম প্রধান সড়ক। 1.5 বছর ধরে গাজায় নিরীহ মানুষের উপর নিধনযজ্ঞ চালালেও এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল। 1.5 শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন 3টি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। 150 ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ড বাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি। কর্মীরা কাজ করছেন, তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি। সেগুলো যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে। ইসরায়েলে মেমোরিয়াল ডের নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের 10টি লোকালয়। যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 35 জনের প্রাণ গেছে। আরও 109 জন ফিলিস্তিনি আহত হয়েছে। বুধবার নুসৈরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় 12 জন প্রাণ হারান। উত্তরের জাবালিয়া এবং দক্ষিণের খান ইউনিসেও বোমা হামলায় হতাহত হয় বহু মানুষ। এছাড়া দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তেল আবিব অভিযান চালিয়েছে। গেল 18 মাসে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 52,000। আহত হয়েছেন 1,18,000-এর বেশি ফিলিস্তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না, ফিলিস্তিনের পক্ষে আন্দোলন অব্যাহত থাকবে। 2 সপ্তাহ পরে জামিনে মুক্তি পেয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসেন মাহদাভি। বুধবার তার মুক্তির আদেশ দেন ভার্মন্টের আদালত। শুনানিতে বলা হয়, মোহসেনের বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ না থাকার পরেও ট্রাম্প প্রশাসন তাকে আটকে রাখে। ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নিয়ে মোহসেনকে আটক করা হয়। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর নির্দেশও দেয়া হয়। ভারমন্টের আদালত থেকে বেরিয়ে আসতেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসেন মাহদাভিকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন উপস্থিত মার্কিনীরা। আইনজীবী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। মুক্তি পাবার পর আদালত থেকে বেরিয়ে এসেই ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি দেন মোহসেন। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না তিনি, আন্দোলন চলবে ফিলিস্তিনের পক্ষে। একটা বিষয় স্পষ্ট করতে চাই, আর তা হলো আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পাই না। কখনো হাল ছাড়বেন না। আপনাদের প্রতিবাদের ভাষাকে কখনো ম্লান হতে দেবেন না, বিশেষ করে গণতন্ত্রের জন্য। আমরা মানবতার জন্য কাজ করছি, তাই ফিলিস্তিনের পক্ষে আমাদের আন্দোলন চলবেই। ফিলিস্তিনের পশ্চিম তীরে জন্ম নেয়া মোহসেন মাহদাভি কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন তিনি। বিশ্ববিদ্যালয়ে চলা ইসরায়েল বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। 2 সপ্তাহ আগে নাগরিকত্ব আবেদনের সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় তোলপাড় শুরু হয় যুক্তরাষ্ট্রে। তার মুক্তির দাবিতে করা হয় বিক্ষোভ আন্দোলন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 100 দিনে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে 0.3%, যা এই গেল 3 বছরের মধ্যে প্রথম। বলা হচ্ছে যে আগ্রাসী শুল্ক নীতির বিরূপ প্রভাব পড়ছে, যদিও এমন মন্তব্যকে প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করেছেন।
ওভাল অফিসের দায়িত্ব নিয়ে শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বছরের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধি কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। বুধবার প্রকাশিত মার্কিন পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 3 মাসেই অর্থনীতি 0.3% সংকুচিত হয়েছে, যা 2022 সালের পর এই প্রথম। গেল বছরের শেষ প্রান্তিকে মার্কিন জিডিপি বৃদ্ধি পেয়েছিল 2.4%। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস নামায় প্রশ্নবিদ্ধ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি। যদিও এসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাজে অর্থনৈতিক পরিকল্পনার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে সবাইকে আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। জানুয়ারির 20 তারিখে দায়িত্ব নিয়েছি। ট্যারিফ এখনো পুরোপুরি কার্যকর হয়নি। আমি চাইবো আমাদের আরো একটু সময় দেয়া হোক। যা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে তা সবাইকে চিন্তায় ফেলেছে জানি, কিন্তু সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। জিডিপি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই হোয়াইট হাউসে ইনভেস্ট ইন আমেরিকা ইভেন্টে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে উপস্থিত ছিলেন এনভিডিয়া, জনসন অ্যান্ড জনসন এবং জিই অ্যারোস্পেসের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নির্বাহীরা। তবে আমি বলতে চাই, অর্থনীতির এই সংকোচনের জন্য বাইডেনই দায়ী। মার্কিন অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন তিনি। আগের অবস্থা থেকে ফিরতে কিছুটা সময় তো লাগবেই। মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে একের পর এক পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাঝে সবচেয়ে বিতর্কিত তার বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। নানা নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মাঝে স্বাক্ষরিত হয়েছে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি। গেল বুধবার ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় চুক্তিটি ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। গুরুত্বপূর্ণ এই চুক্তি অনুযায়ী কিয়েভের দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকারের বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে তহবিলের যোগান দেবে যুক্তরাষ্ট্র। আর ইউক্রেনের অর্থনীতিকে আবারও শক্তিশালী করার অঙ্গীকারও ব্যক্ত করেছে ওয়াশিংটন। কিয়েভের অর্থ মন্ত্রণালয় বলছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি বা সামরিক সহায়তার মাধ্যমে অবদান রাখবে এবং ইউক্রেন তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের 50% তহবিলে দেবে। অস্ট্রেলিয়ায় জেটিতে জিপ চালাতে গিয়ে ভুলবশত গাড়ি নিয়ে পানিতে পড়ে গেলেন এক ব্যক্তি। বুধবার অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় এই ঘটনা ঘটেছে। জেটিতে একটি জিপ চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় চালক। অল্পের জন্য গাড়িটির সাথে সংঘর্ষ হওয়া থেকে বেঁচে যায় পানিতে ভাসমান একটি পুলিশের নৌকা এবং পানি থেকে বাঁচতে গাড়ির ছাদে চড়ে বসে চালক। এ সময় তাকে জিজ্ঞাসাবাদে এগিয়ে আসে পুলিশ। প্রশ্নোত্তরের এক পর্যায়ে সেও পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে আবার পাকড়াওয়ের পর অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। এই ঘটনার জেরে স্থানীয় এক গণমাধ্যমের তথ্যের বরাতে জানা যায়, এর আগেও একটি সড়ক দুর্ঘটনার সাথে এই যানটি জড়িত ছিল।